আচ্ছা, যেটা আমরা বলছিলাম ডিসকাসিং বিফোর যে আমরা আজকে লেখাপড়া করবো না, ঠিক আছে? আমরা কি কোন কোর্স করছি? আমরা অর্গানাইজেশনাল বিহেভিয়ার পড়ছি, ঠিক আছে? তো সেকেন্ড চ্যাপ্টারে আমরা দেখছি কি, এটা হচ্ছে আমাদেরকে কি অ্যালাউ করবে, দ্য নলেজ অফ অর্গানাইজেশনাল ওয়ার্কফোর্স ডাইভার্সিটি, হাউ উই ক্যান ম্যানেজ, ঠিক আছে? আচ্ছা, এখন আসেন এই যে ওয়ার্কফোর্স ডাইভার্সিটি, এটা লাস্ট 2 or 3 লেকচারে আমরা কিছু আইডিয়া পেয়েছিলাম যে হোয়াট ইজ ওয়ার্কফোর্স, হোয়াট ইজ ডাইভার্সিটি। কারো কি মনে আছে ওয়ার্কফোর্স কি আর ডাইভার্সিটি কি? শুধু ওয়ার্কফোর্স বলেন। ওয়ার্কফোর্স তো হচ্ছে আমাদের আপনাদের ইন্টার লেভেলের নলেজ, ইন্টার না মেট্রিক লেভেলের নলেজ। ওয়ার্কফোর্স বাট আই এনকারেজ হিম বিকজ সে হচ্ছে ইন্টারেক্টিভ ক্লাসে, ঠিক আছে? আমি যদি চাই কারো কাছ থেকে যে আপনারা ইন্টারেক্টিভ হন, তাহলে যেইটাই মনে আসে ফিডব্যাক দেন, ঠিক আছে? সো কারণ ক্লাসরুম হচ্ছে কি নলেজ শেয়ারিং একটা প্ল্যাটফর্ম, শুধু আমি ডেলিভার করব, আপনারা হচ্ছে ইন্টারেক্টিভ হবেন না, এইটা যেন না হয়। আচ্ছা, ওয়ার্কফোর্স হচ্ছে আমরা ফার্স্ট চ্যাপ্টারে পড়েছিলাম। ওয়ার্কফোর্স মিনস একটা অর্গানাইজেশনে যতজন এমপ্লয়ি অথবা লেবারার আছে, ঠিক আছে, তাদেরকে আমরা একসাথে বলি ওয়ার্কফোর্স। আচ্ছা, আর ডাইভার্সিটি মিনস হোয়াট, এটা হচ্ছে আমরা একটা কনসেপ্ট ক্লিয়ার করব। আমরা কিন্তু বলেছি, ডিসকাস করেছি, জাস্ট আমরা পড়াশোনা করব না, আমরা কনসেপ্টগুলো একটু কি করব, দেখবো যে ক্লিয়ার আছে কিনা, ঠিক আছে? কারণ চ্যাপ্টার 2 যেটা, এটা ইন্টারেস্টিং আর এক লেকচারে শেষ হয়ে যায়, আজকেই শেষ হয়ে যাবে হোপফুলি। আচ্ছা, সো যেটা বলছিলাম যে ওয়ার্কফোর্স মিনস হোয়াট, যে কোনো, আচ্ছা অর্গানাইজেশন তো আমরা জানি, অর্গানাইজেশন বলতে আমরা বুঝি কি, হোয়ার ম্যানেজার্স ওয়ার্ক, ঠিক আছে? এখানে অনেক পটেনশিয়াল ম্যানেজার্স আছে, সিইওস আছে, তো আপনারা যেখানে কাজ করবেন ওই প্লেসটাকে আমরা কি বলছি, অর্গানাইজেশন। এখন আপনার আন্ডারে, আন্ডার ইউর সুপারভিশন কারা কাজ করবে, এমপ্লয়ি অথবা ওয়ার্কার্স, ঠিক আছে? সো এমপ্লয়ি অ্যান্ড ওয়ার্কারদেরকে আপনি ডিরেক্ট করবেন, আপনি গাইড করবেন, সো দ্যাট ইউ ক্যান অ্যাচিভ দ্য অর্গানাইজেশনাল গোল। ক্লিয়ার? আচ্ছা, তো এই যে আপনার আন্ডারে যারা কাজ করছে, যাদেরকে আপনি ডিরেক্ট করছেন, এদেরকে কি বলছেন একসাথে? ওয়ার্কফোর্স। আর ডাইভার্সিটি অফ ওয়ার্কফোর্সের জন্য একটু চিন্তা করেন যে আপনি এখন ম্যানেজার না, আপনি এখন হয়তো ফেসবুক অথবা গুগলে একজন এমপ্লয়ি, ঠিক আছে? ফেসবুক অথবা গুগলে একজন এমপ্লয়ি। সো ওখানে আপনার কো ওয়ার্কাররা কেমন? কো ওয়ার্কাররা সবাই কি বাংলাদেশি? কেউ চাইনিজ, কেউ ভিয়েতনামিজ, কেউ লেবানিজ, ঠিক আছে? সো ডিফারেন্ট অরিজিন অ্যান্ড এথনিসিটি থেকে বিলং করে, ডিফারেন্ট কালচারাল অরিজিন থেকে বিলং করে এমন যে কোয়ার্কার আছে অথবা এমপ্লয়িজ আছে, এদেরকে আমরা কি বলছি? ওয়ার্কফোর্স ডাইভার্সিটি। ক্লিয়ার? আচ্ছা, এই দুইটা কিন্তু আমরা ফার্স্ট চ্যাপ্টারেই পড়েছিলাম, ওয়ার্কফোর্স ডাইভার্সিটি। সো কারো কি মনে আছে আমরা কিছু চ্যালেঞ্জেস অ্যান্ড অপরচুনিটিস পড়েছিলাম? এখন ওয়ান অফ দ্য পয়েন্ট ছিল যে ম্যানেজিং ওয়ার্কফোর্স ডাইভার্সিটি। তো এই ম্যানেজিং ওয়ার্কফোর্স ডাইভার্সিটি কি চ্যালেঞ্জ ছিল না অপরচুনিটি ছিল? কারো মনে আছে কিনা? ডিপেন্ডস অন সিচুয়েশন। ইফ ইউ আর অ্যান ইফেক্টিভ ম্যানেজার, তখন আপনি কি করবেন, এই যে ওয়ার্কফোর্স ডাইভার্সিটি এফিশিয়েন্টলি হ্যান্ডেল করতে পারবেন। যদি আপনি পারেন, ক্যাপেবল অফ হ্যান্ডলিং দ্য ডাইভার্সিটি অফ ওয়ার্কফোর্স, ইউ আর সাকসেসফুল ম্যানেজার and that will be considered as opportunity, but if you are incapable then it will be challenge, ঠিক আছে? আচ্ছা, এখন আসেন, এই যে পড়াশোনা করতে ভালো লাগে না আপনাদের, তো আমরা পড়াশোনা করছি না, আমরা জাস্ট নিজেদেরকে জাস্টিফাই করব। কিভাবে জাস্টিফাই করব? এই যে বলেছে যে ওয়ার্কফোর্স ডাইভার্সিটি, এখন তো আপনি স্টুডেন্ট, ঠিক আছে? বাট আপনি নেক্সট 4 or 5 ইয়ার্সে পরে চিন্তা করেন, তখন আপনি কি থাকবেন? ফ্রেশার্স, ঠিক আছে? আনএমপ্লয়েড বাট ফ্রেশার, আনএমপ্লয়েড, ঠিক আছে, বেকার, আনএমপ্লয়েড বাট ফ্রেশার। ইউ উইল ট্রাই টু বি পার্ট অফ এনি কাইন্ড অফ অর্গানাইজেশন, ঠিক আছে? সো এই যে আপনি যে ট্রাই করবেন একটা অর্গানাইজেশন যেন আপনাকে সিলেক্ট করে, তার জন্য আপনার কিছু কোয়ালিটি ডেভেলপ করতে হবে না? আমরা এই সেমিস্টারটা, এই কোর্সটা শুরুই করেছিলাম কিভাবে, যে একটা ইন্টারভিউতে একটা ক্রিটিক্যাল কোয়েশ্চেনের অ্যান্সার কীভাবে আপনি হ্যান্ডেল করবেন, ওইটা দিয়েই আমরা সেমিস্টারটা শুরু করেছিলাম, তাই না? সো এখন ডে বাই ডে কিন্তু জব মার্কেট কী হয়ে যাচ্ছে, কম্পিটিটিভ হয়ে যাচ্ছে। ইট ওয়াজ অলওয়েজ বিন অ্যান্ড অলওয়েজ বি। হ্যাঁ, আচ্ছা, এখন এই যে কম্পিটিটিভ মার্কেটে আপনি যে নিজেকে সেল করবেন, সেখানে গেলে পার্ট অফ অর্গানাইজেশন হতে হলে আপনার মধ্যে কিছু ক্যাপাবিলিটিস তারা চেক করে, ঠিক আছে? এই যে ক্যাপাবিলিটিস তারা চেক করবে, এই ক্যাপাবিলিটিসের সাথে জাস্ট আপনি নিজেকে জাস্টিফাই করবেন।
ফর এক্সাম্পল এই যে যখন ক্লাসে টিচার আসে না বা আপনাদের লাঞ্চ টাইম, তখন আপনারা কি করেন? শেয়ার করেন, আড্ডা দেন, দেন চা খান, আড্ডা দেন। আর কেউ কিছু করেন না? কিছুই করেন না? আমি তো অনেকে চলে যায় ঘুরে। আর কেউ কিছু করেন না যারা ক্লাসরুমে থাকেন? আমি একটু হেল্প করি। আমার কাছে ইনফরমেশন আছে আপনারা লুডো স্টার খেলেন, তাই না? কমন পড়েছে? আচ্ছা, এই যে লুডো চ্যাম্পিয়ন যারা হয় তাদেরকে আপনারা ফ্রেন্ডরা কি বলেন? সে অনেক ইন্টেলেকচুয়াল, তার অনেক বুদ্ধি, যেহেতু সে বারবার ট্যাক্টফুলি চ্যাম্পিয়ন হচ্ছে। একজন এমন কেউ আছে না যে যাকে কখনো বিট করাই যায় না, সে সবসময় লুডোতে জিতবেই, তো তাকে না আপনারা মনে করেন খুব বেশি ইন্টেলেকচুয়াল। বাট আজকে আমরা দেখব যে আসলে অর্গানাইজেশন আপনার মধ্যে কোন কোন ফ্যাক্টরসগুলো চেক করে আপনাকে বলবে যে ইউ আর আন ইন্টেলেকচুয়াল পারসন, ঠিক আছে? সো এই একটা কোর্স আসলে পড়ার টার্গেট কি, যে আপনি নিজেকে জাস্টিফাই করেন যে এই অর্গানাইজেশন আপনাকে, যে কোনো অর্গানাইজেশন আপনাকে কিভাবে দেখতে চায়, ঠিক আছে? সো এখানে আমরা লাস্টে দুইটা অ্যাবিলিটি দেখবো, যে ফিজিক্যাল অ্যাবিলিটি অ্যান্ড ইন্টেলেকচুয়াল অ্যাবিলিটি। বাট আগে দেখবো যে ডাইভার্সিটি লেভেলের মধ্যে কি কি ধরনের ডিসক্রিমিনেশন হয়। সো এখানে আছে কিছু লার্নিং অবজেক্টিভস। আমি সবসময় এটা স্কিপ করি, কেন করি? আফটার এন্ডিং দ্য চ্যাপ্টার আপনাদের কাছ থেকে আমি এটা ফিডব্যাক নিই, ঠিক আছে? সো এটা স্কিপ করছি। এখানে আসেন, ডাইভার্সিটি ম্যানেজমেন্টের দুইটা লেভেল, একটা হচ্ছে সারফেস লেভেল আর একটা হচ্ছে ডিপ লেভেল, ঠিক আছে? এখন সারফেস লেভেলে আমরা কিছু দেখব। সারফেস লেভেল তো বুঝেন, অর্গানাইজেশনের বাহির থেকে যে এই ধরনের ডিসক্রিমিনেশন দেখতে পান। আর ডিপ লেভেলে যেগুলো কেউ মানে বোঝা যায় না, বাট যখন আপনি পার্ট হন সেই অর্গানাইজেশনের তখন আপনি আস্তে আস্তে পারসিভ করেন, ঠিক আছে? সো এই যে সারফেস লেভেলে কিছু আমরা ডিসক্রিমিনেশন দেখি। ডিসক্রিমিনেশন মিনস হোয়াট? ডিফারেন্স, ঠিক আছে? এমপ্লয়ির মধ্যে আমরা ডিফারেন্ট লেভেলে ট্রিট করি, ঠিক আছে? সো এই ডিফারেন্সগুলো আমরা দেখব কোন কোন অ্যাসপেক্টস থেকে। এখানে চার্ট আছে, এক্সাম্পল আছে, বাট আমরা হচ্ছে এখন ব্রিফলি ডিসকাস করব ওয়ান বাই ওয়ান, ঠিক আছে? তো ফার্স্ট ওয়ান বলেছে এইজ। আচ্ছা, এখন আসেন, এই যে এক একটা ডিসক্রিমিনেশনে কিন্তু যে স্টেটমেন্টগুলো দেওয়া থাকে সেগুলো কি বেসড অন ইনটুইশন অর সিস্টেমেটিক স্টাডি? আমরা ফার্স্ট চ্যাপ্টারে পড়েছি যে ইনটুইশনকে আমরা প্রেফার করি নাকি সিস্টেমেটিক স্টাডিটা প্রেফার করি? সিস্টেমেটিক স্টাডি, বিকজ অফ ইট প্রোভাইডস আস এভিডেন্স, এক্স্যাক্টলি, ঠিক আছে? সো যেহেতু এভিডেন্সটা দিচ্ছে, তাহলে বেসড অন সিস্টেমেটিক স্টাডি আমরা এই স্টেটমেন্টগুলো পাবো। সো এইজের ক্ষেত্রে কি বলেছে, কি সিস্টেমেটিক স্টাডি দিয়েছে? বলেছে যে বিলিভ ইজ ওয়াইড স্প্রেড দ্যাট জব পারফরমেন্স ডিক্লাইন্স উইথ ইনক্রিজিং এইজ। এটা বলতে কি বুঝেছে? যে আপনার যত বেশি এইজ বাড়বে আপনার পারফরমেন্স লেভেল তত বেশি ফল করবে, ঠিক আছে? এখন এটার সাথে কি সবাই একমত? যেহেতু এটা সিস্টেমেটিক স্টাডি, যেহেতু এভিডেন্স আছে, তাহলে তো একমত হতেই হবে। এছাড়া আর কারো কোনো কথা আছে? এইজ যদি বাড়ে তার সাথে সাথে তার এক্সপিরিয়েন্সও অ্যাড হচ্ছে, আপনারা এটা বলতে চাচ্ছেন, তাই তো? তাহলে তার পারফরমেন্স ফল করার কথা না, এটা বলছেন, তাই তো? বাট বেটার পারফর্ম করার কথা। আচ্ছা, বাট চিন্তা করেন যে যখন হায়ারার্কি বুঝেন না আপনার অর্গানাইজেশনের, হায়ারার্কি, টপ লেভেল ম্যানেজমেন্ট। আচ্ছা, তো কখনো দেখেছেন যে ম্যানেজারিয়াল অর অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্টে ইয়াং বা ফ্রেশার কাউকে নিয়েছে? তারা হচ্ছে কি, যারা এক্সপেরিয়েন্সড ওয়ার্কার তাদেরকে ওই পোস্টগুলো দেয়, ঠিক আছে? আচ্ছা, এক্সপেরিয়েন্সের কারণে হয়তো সে কি পাচ্ছে, ম্যানেজারিয়াল অর অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্টগুলো পাচ্ছে। বাট ফিল্ড ওয়ার্কের ক্ষেত্রে কি আমরা একটা এক্সপেরিয়েন্সড 65 ইয়ার্স ওল্ড পিপলকে আমরা প্রেফার করব? ফিল্ড ওয়ার্কের জন্য কাদেরকে প্রেফার করব? ফ্রেশারদেরকে আমরা প্ল্যাটফর্ম দিব। এখন আসেন, এই যে ফিল্ড ওয়ার্কের জন্য কি তাহলে এক্সপেরিয়েন্সের দরকার হয়? ফিল্ড ওয়ার্কের জন্য এক্সপিরিয়েন্সের দরকার হয়। আপনার জব ডেসক্রিপশনের নিচে লেখা থাকে NA মিনস হোয়াট? নো এক্সপিরিয়েন্স রিকোয়ার্ড, ঠিক আছে? সো ফিল্ড ওয়ার্কের জন্য কিন্তু আসলে ফ্রেশারদেরকেই প্রায়োরিটি দেওয়া হয়। এখন তাহলে চিন্তা করেন যে ফিল্ড ওয়ার্কের জন্য কেন ফ্রেশারদেরকে প্রায়োরিটি দেওয়া হচ্ছে? কারণ তাদের কি আছে? এনার্জি আছে, ঠিক আছে? কম্পেয়ারিং টু এইজড অর ওল্ড এমপ্লয়ি, ঠিক আছে? দ্যাটস ওয়াই এটা আমরা সিস্টেমেটিক স্টাডিতে কি বলছি, যে কি বিলিভ করা হয় যে মোস্টলি যত এইজ বাড়বে তত বেশি আপনার পারফরমেন্স ফল করবে। আচ্ছা, দুইটা এক্সেপশন আছে, দুইটা প্রফেশনে। কারো কোনো আইডিয়া আছে যে কোন দুইটা প্রফেশনে আসলে এইজের এই সিস্টেমেটিক স্টাডির স্টেটমেন্টটা বিলিভ করা হয় না? দুইটা এক্সেপশনাল প্রফেশন আছে, কার কোন আইডিয়া আছে বলেন? নো, নট ইভেন ক্লোজার।
শুধু দুইটা প্রফেশনে এটা বিলিভ করা হয় না যে যত এইজ বাড়বে তত বেশি পারফরমেন্স ফল করবে। কারো কোনো আইডিয়া নাই? দুইটা প্রফেশনই আপনাদের লাইফের সাথে একেবারে কো রিলেটেড। হ্যাঁ, একটা ঠিক আছে, টিচার, ডক্টর অ্যান্ড টিচার, ঠিক আছে। এই দুইটার ক্ষেত্রে কি হয় বলেন তো? টিচারদের ক্ষেত্রে কি হয়? টিচারদের ক্ষেত্রে টিচার যত ইয়াং তত বেশি আপ টু ডেট নলেজ আপনাদেরকে দিতে পারবে, ঠিক আছে। আচ্ছা, আর ডক্টর যত ওল্ড তত বেশি তার কি থাকবে, তত বেশি পেশেন্ট হিস্ট্রি থাকে, এক্সপেরিয়েন্স আছে, ঠিক আছে। সো আপনি কিন্তু একটা ডক্টরকে সিলেক্ট করেন কিভাবে? তার পাকা চুল দেখে, তাই না? ক্লিয়ার? সো এই যেই ডক্টরের মাথায় পাকা চুল বেশি সেই ডক্টরকে আপনি বেশি হচ্ছে প্রায়োরিটি দেন, ঠিক আছে, রাদার দেন ইয়াং ডক্টর। আচ্ছা, এখন আসেন এই দুইটা প্রফেশন ছাড়া বাকি সব অর্গানাইজেশন আসলে কোন বিলিফটা ফলো করবে? 80% এর ক্ষেত্রে এজ যত বাড়বে পারফরমেন্স তত ডিক্লাইন করবে। তো ফার্স্ট যেই প্ল্যাটফর্ম, ফার্স্ট যে ফ্যাক্টর সেটা আমরা দেখলাম। সেকেন্ড ফ্যাক্টর কোনটা? আচ্ছা, জেন্ডার। জেন্ডার বেসিসে কিছু ডিসক্রিমিনেশন আসে, জেন্ডার বেসিসে ডিসক্রিমিনেশন অ্যান্ড মিসকনসেপশনস অ্যাজ ওয়েল কাজ করে। যেমন ফার্স্ট যেই পয়েন্টটা, এটা কি বলছে যে কিছু ইয়েতে প্রফেশনে আসলে এমন কিছু মিসকনসেপশন থাকে যেগুলো হচ্ছে আসলে আমরা ডে টু ডে ফেস করি। যেমন দুইটা প্রফেশনের কথা বলছি, নার্সিং অ্যান্ড হচ্ছে প্রাইমারি লেভেল স্কুল টিচার। এই দুইটার ক্ষেত্রে কারা প্রেফারেবল, মেল অর ফিমেল? নার্সিং অ্যান্ড প্রাইমারি স্কুল টিচার ফিমেলদেরকে প্রায়োরিটি দেওয়া হয়, বাট এমন না যে মেলরা এই প্রফেশনে আসে না, হ্যাঁ, কিন্তু এনকারেজ করা হয় কাদেরকে অ্যাপ্লাই করার জন্য? ফিমেলস আর এনকারেজড, ঠিক আছে। আচ্ছা, কেন? কারণ এইখানে এই দুইটা ফিল্ড অফ প্রফেশনে আসলে কি দরকার? নার্চারিং ক্যাপাবিলিটি দরকার, যেটা মেলদের তুলনায় ফিমেলদের একটু বেশি বাই নেচার, ঠিক আছে। যেমন ধরেন এই যে নার্সারির একটা বাচ্চাকে হ্যান্ডেল করতে গেলে সে হচ্ছে কানাকাটি করবে, একবার দুইবার ঠিক করবে। একটা মেল টিচার কি করবে? থার্ড টাইম হচ্ছে তাকে ঠাস করে একটা থাপ্পড় মেরে দিবে, ঠিক আছে। বাট একটা ফিমেল টিচার কিন্তু সেটা আসলে করবে না। আচ্ছা, সো এই মিসকনসেপশনগুলো হচ্ছে আমরা এখানে দেখি। আবার কিছু কিছু প্রফেশন আছে যেখানে শুধু মেলদেরকেই এনকারেজ করা হয়, যেমন ফায়ার ওয়ার্কার্সদের জন্য হচ্ছে কি ফিমেলরা প্রেফারেবল, ফায়ার ওয়ার্কার আর সিভিল ডিফেন্সের জন্য মেলরা হচ্ছে এনকারেজড। আচ্ছা, থার্ড যে পয়েন্টটা, এটা জাস্ট আপনারা একটু দেখেন, দেখে আমাকে বলেন যে কি বুঝলেন। থার্ড পয়েন্ট, এটা দেখে আমাকে বলবেন যে কি বুঝেছেন। কেউ কি বুঝেছেন? কিসের জন্য? এটা পোডিয়াম। এখন বোর্ডের এটা আমি জাস্ট আজকে কি কি টপিক ডিসকাস করবো ওটা লিখছি, এটা লেখা দরকার নাই, স্লাইডেই সব আছে। আপনি মানে সবাই থার্ড পয়েন্টটা দেখে আমাকে বলেন যে কি বুঝেছেন। পছন্দ করে নাকি তারা হচ্ছে মানে যখন কোনো অথরিটি যখন কোনো অর্ডার দেয় তারা হচ্ছে সেইটা ফলো করে, ঠিক আছে, মোস্টলি। বাট মেলরা কি করে? মেলদের একটা টেন্ডেন্সি আছে রেবেলিয়াস। তারা হচ্ছে কি করে যে বস যদি একটা কাজ বলে যে উইদিন 1 আওয়ার তোমাকে এই ফাইলটা রেডি করতে হবে, তারা ফার্স্টে একটু বলে যে না আমাকে একটু টাইম এক্সটেন্ড করতে হবে, দেন আবার তারা আবার বার্গেইন করে যে যেহেতু আমি এই ফাইলটা রেডি করছি আমাকে আবার বেনিফিট দিতে হবে, বোনাস দিতে হবে, তাই না? সো মেলরা আসলে ইজিলি ম্যানিপুলেট হয় না কম্পেয়ারিং টু ফিমেল ওয়ার্কারদেরকে হচ্ছে কি করা যায়, ইজিলি ম্যানিপুলেট করা যায়, ঠিক আছে। সো এই টেন্ডেন্সিটা দেওয়া আছে। এটা কিন্তু আমরা সব কিছুই কিন্তু সব স্টেটমেন্টই কিন্তু পড়ছি হচ্ছে বেসড অন সিস্টেমেটিক অ্যানালাইসিস। সো এখানে হচ্ছে 80% এটা ফলো করে, বাট কিছু এক্সেপশন থাকে, ঠিক আছে। সো এখানে বলেছে ডিফারেন্সেস আর মাইনর। কিছু কিছু ফিমেলরা আবার হচ্ছে ডিফারেন্টভাবে ইয়ে করতে পারে, বিহেভ করতে পারে। থার্ড পয়েন্টটা কি ক্লিয়ার হয়েছে? আচ্ছা, জেন্ডার গেল, এইজ গেল, রেস অ্যান্ড এথনিসিটি। রেস অ্যান্ড এথনিসিটি আবার আমরা গুগল অ্যান্ড ফেসবুকে ব্যাক করি।
গুগলে আপনি জয়েন করলেন, হ্যাঁ, এখন আপনার আফটার জয়েনিংই কিন্তু আপনি অটোনমি পান না, যে আপনিকে একটা রেসপন্সিবিলিটি দিয়ে দেওয়া হলো, আপনি আপনার কাজটা করবেন। আপনার কারো কাছে অ্যাকাউন্টেবল থাকতে হয়, ঠিক আছে, কার কাছে? সুপারভাইজারের কাছে, ঠিক আছে। সো আপনার যে ইমিডিয়েট সুপারভাইজার আছে সে তো শুধু একজন এমপ্লয়িকেই গাইড করবে না, অনেক এমপ্লয়ীদেরকে গাইড করবে। এখন লাকিলি চিন্তা করেন যে আপনার সুপারভাইজার বাংলাদেশি, আবার আপনিও তো হচ্ছে বাংলাদেশ থেকে বিলং করেন। সো ওই সুপারভাইজারের আন্ডারে অন্যান্য ডিফারেন্ট কান্ট্রি অরিজিনের, যেমন পাকিস্তানি আছে, ইন্ডিয়ান আছে, বাংলাদেশি আছে। সো সে কাকে আসলে বেশি প্রিফার করবে? বাংলাদেশিকে, ঠিক আছে, বাংলাদেশি ভাই ভাই। সো ওইভাবে তার প্রতি বায়াসনেস কাজ করবে, ঠিক আছে। যে কোনো রেসপন্সিবিলিটি বুঝিয়ে দেওয়ার সময় আপনি একবার বুঝেন না, আপনাকে 10 বার সে বুঝিয়ে দিবে। বাকিদের ক্ষেত্রে কিন্তু এটা করবে না, ঠিক আছে, নিজেরা যাও সেলফ স্টাডি করে নাও, এইভাবে করে করে ট্রিট করবে। সো এই ধরনের যদি বায়াসনেস অথবা ডিসক্রিমিনেশন দেখা যায়, এদেরকে আমরা কি বলবো? রেস অ্যান্ড এথনিসিটি বেসিসে ডিসক্রিমিনেশন। এটা ইজি কনসেপ্ট, ঠিক আছে। দেন আসেন নেক্সট কি বলেছে, ডিসএবিলিটি। আচ্ছা, এখন ধরেন কিছু কিছু প্রফেশন আছে যে ডিসেবল ওয়ার্কারদেরকে দিয়েও হচ্ছে হায়ার করে। কেমন? ধরেন ওখানে হয়তো ফিজিক্যাল কোনো কাজ নাই, বাট হচ্ছে মেন্টাল অ্যান্ড ইন্টেলেকচুয়াল অ্যাক্টিভিটি, মেইনলি যে আইটি বলেছেন না, সো কোডারদের কি হচ্ছে ফিজিক্যাল কোনো অ্যাক্টিভিটিস করতে হবে না, হয়তো সেখানে তাহলে একজন কম্পিটেন্ট, একজন ডিসেবল এমপ্লয়িকে হায়ার করা হলো। বাট ওই অর্গানাইজেশনে সবাই হচ্ছে ফিজিক্যালি ফিট, শুধু একজন এমপ্লয়ি হচ্ছে আনফিট। তো এই যে তার আনফিট, বাট তার তো হচ্ছে এটা প্রফেশনে কোনো ইম্প্যাক্ট পড়ছে না, কিন্তু তাকে যদি তার এই ডিসেবিলিটির উপরে ডিসক্রিমিনেট করা হয়, ওইটাকে আমরা কি বলছি? বেসড অন ডিসেবিলিটি, ঠিক আছে। ক্লিয়ার কি? যে কিছু প্রফেশনে ডিসেবল পিপলদেরকে হায়ার করা হয়, কিন্তু তাদের এটা প্রফেশনে কোনো ধরনের ইম্প্যাক্ট পড়ছে না দেখেই তো হায়ার করা হয়েছে। বাট আদার এমপ্লয়ীদের সাথে যদি তাকে ডিসক্রিমিনেট করা হয়, তাহলে ওইটাকে আমরা কি বলবো? ফিজিক্যাল ডিসেবিলিটির পার্সপেক্টিভ থেকে ডিসক্রিমিনেশন। নেক্সট আসেন ইজি কনসেপ্ট। আমরা সারফেস লেভেল দেখছি, এখনও ডিপ লেভেলে যাইনি। এই তো শেষ, প্রায় শেষ। এই তো লাস্ট দুইটা পয়েন্ট। একটা ফ্যাক্টর হচ্ছে সেক্সুয়াল ওরিয়েন্টেশন। তো এখানে যখন চিন্তা করবেন সেক্সুয়াল ওরিয়েন্টেশন, সেখানে জাস্ট দুইটা ফ্যাক্টর কেয়ার মানে করবেন, কনসিডার করবেন। একটা হচ্ছে মেল অ্যান্ড ফিমেল এর বেসিসে যদি ডিসক্রিমিনেট করা হয়। কিছু কিছু অর্গানাইজেশন এমন করে যে সেম পোস্ট বা মেল যে ওয়ার্কার তাকে হচ্ছে হায়ার কম্পেনসেট করছে, আর ফিমেলকে হচ্ছে লোয়ার কম্পেনসেট করছে, বাট দুজনের রেসপন্সিবিলিটি সেম, ঠিক আছে। বাট বা প্রিভিলেজ হচ্ছে কি করছে, প্রিভিলেজের ক্ষেত্রে হয়তো ফিমেলদেরকে কম প্রিভিলেজ দিচ্ছে, আবার হচ্ছে মেলদেরকে বেশি প্রিভিলেজ দিচ্ছে। কিছু কিছু অর্গানাইজেশন এরকম প্রিফার করে, ঠিক আছে। তো এটাকে আমরা বলবো সেক্সুয়াল ওরিয়েন্টেশন। বাট জেন্ডার ইন আইডেন্টিটির ক্ষেত্রে মেল ফিমেল ছাড়া আরেকটা এক্সট্রা অ্যাড হবে, সেটা হচ্ছে কোনটা? ট্রান্সজেন্ডার, ঠিক আছে। সো ট্রান্সজেন্ডারের ক্ষেত্রে চিন্তা করবেন যে অর্গানাইজেশনে হচ্ছে ট্রান্সজেন্ডার হায়ার করলো, আমরা কি পড়ছি? ওয়ার্কফোর্স ডাইভার্সিটি পড়ছি না? সো ডাইভার্সিফাইড এমপ্লয়ি থাকতেই পারে, ঠিক আছে, মেল হতে পারে, ফিমেল হতে পারে, ট্রান্সজেন্ডারও হতে পারে। বাট ওই অর্গানাইজেশনে যদি ট্রান্সজেন্ডারদেরকে কি করা হয়, যে হিউমিলিয়েট করা হচ্ছে, আদার এমপ্লয়িরা তাদেরকে হ্যারাস করছে, ঠিক আছে, ওইটা তো তার পার্সোনাল প্রিফারেন্স। বাট এই পার্সোনাল প্রিফারেন্সের উপর বেস করে তার অর্গানাইজেশনে যদি তাকে হ্যারাসমেন্টের শিকার হতে হয়, ওইটাকে আমরা কি বলবো? এই যে জেন্ডার ইন আইডেন্টিটি বেসিসে ডিসক্রিমিনেশন, ঠিক আছে। আচ্ছা, আমার মনে হচ্ছে একটা আমি স্কিপ করেছি। আচ্ছা, এখানে টেনিওর অ্যান্ড রিলিজিয়ন। আচ্ছা, টেনিওর মিনস হোয়াট, এটা একটু বুঝেন। আমি যদি ভাইবা বোর্ডে থাকি আপনাদের এই সেমিস্টারে, আমি এগুলো জিজ্ঞাসা করবো। টেনিওর, ঠিক আছে, টেনিওর মিনস হোয়াট? টেনিওরটা একটু কান খুলে শুনেন। আচ্ছা, অর্গানাইজেশনে আপনি জয়েন করলেন, ঠিক আছে। এখন জয়েন করার পরে আপনার স্যালারি যা দিচ্ছে, এখন তো আপনি ফ্রেশার, বাট সেম পোস্ট। আচ্ছা, আগে বলেন কে কি হতে চান, কে কোন প্রফেশনে যেতে চান? এখানে আমি পেয়েছিলাম লাস্ট ক্লাসে একজন সিএ হতে চায়, সে কোথায়? আসে নাই আজকে? আর কেউ নাই? আর কে কি হতে চান? কাদের ফিউচার প্ল্যান কি? বিজনেসম্যান, এন্টারপ্রেনিয়র ছাড়া জব কারা করতে চান? কি কি পোস্টে জব করতে চান? যে কোনো? আপনি লেকচার, টিচার? আচ্ছা, ফ্রিল্যান্সার হতে চায় না কেউ? আচ্ছা, ফ্রিল্যান্সার হতে চায়, ফ্রিল্যান্সারটা আমরা অ্যাকসেপ্ট করছি, ঠিক আছে। আচ্ছা, ফ্রিল্যান্সার দিয়ে এক্সাম্পলটা দিচ্ছি। হ্যাঁ, হ্যান্ড রেজ করেছে সে অলরেডি। আচ্ছা, ফ্রিল্যান্সার দিয়ে আমরা করছি। ফ্রিল্যান্সার হচ্ছে ধরেন আপনি বাংলাদেশে একটা ক্যানাডিয়ান অর্গানাইজেশনকে সার্ভ করছেন, তাই তো।
তো এখন চিন্তা করেন আপনি হচ্ছেন ফ্রেশার একজন ফ্রিল্যান্সার, মাত্র আপনি ট্রেনিং শেষ করে জবটা পেয়েছেন, আর আপনার আগে 2 ইয়ার্স আগে হচ্ছে আরও 8-9 জন ওই অর্গানাইজেশনকে সার্ভ করেছে, ঠিক আছে? সো আপনার স্যালারি আর ওই 8-9 জনের স্যালারি কি সেম হবে? তাদের তো প্রবেশন পিরিয়ড অলরেডি কমপ্লিট, ঠিক আছে, বাট রেসপন্সিবিলিটি সেম, আবার হচ্ছে আপনার পোস্টও সেম, ঠিক আছে? তো পোস্ট সেম, রেসপন্সিবিলিটি সেম, কিন্তু এই যে স্যালারির মধ্যে যে ডিসক্রিমিনেশন, এইটা কি আসলে ফেয়ার অর আনফেয়ার? ফেয়ার, বিকজ এখন আপনার কাছে মনে হতে পারে আনফেয়ার কিছু কিছু ক্ষেত্রে যে আমি ফ্রেশার বাট আমার তো হচ্ছে রেসপন্সিবিলিটি সেম, ডিউটি সেম, হ্যাঁ, কিন্তু আপনি এবার চিন্তা করেন আফটার 2 ইয়ার্স আপনি ওই ফেজে গেলেন আর এখন ফ্রেশাররা আসলো, এখন কি আপনি মেনে নেবেন যে আমি তো 2 বছর এই অর্গানাইজেশনকে সার্ভ করেছি, এখন ফ্রেশারকে যা দিচ্ছে আমাকেও সেম দিচ্ছে? তো আসলে এইটাকে আমরা বলছি এক্সপেরিয়েন্স বেসিসে যদি ডিসক্রিমিনেট করা হয়, এটাকে আমরা কি বলছি? টেনিওর, ঠিক আছে? সো এক্সপেরিয়েন্স গ্যাদার করার পরে আপনি আসলে হায়ার কম্পেনসেট ডিজার্ভ করেন, ঠিক আছে? এটাকে আমরা কি বলছি? টেনিওর। সো টেনিওর কি আসলে পজিটিভ আর নেগেটিভ? এই যে ডিসক্রিমিনেশন টার্মটা কিন্তু আসলে ইটসেলফ কি নেগেটিভ না, যে একজনের সাথে আরেকজনকে আমি আনইকুয়ালি ট্রিট করছি, ডিফারেন্সিয়েট করছি। এক একটা মানে ফ্যাক্টর ডিফারেন্ট ওয়েতে আমরা ডিসকাস করছি, যেমন টেনিওর কিন্তু কারো কাছে নেগেটিভ মনে হতে পারে, বাট আসলে এটা ফেয়ার, ঠিক আছে? আর রিলিজিয়ন হচ্ছে কোনটা? বাংলাদেশ কি মুসলিম আর নন মুসলিম কান্ট্রি? মুসলিম কান্ট্রি। এখন কিছু অর্গানাইজেশন হতে পারে না যে শুধু মুসলিমদের প্রেফার করছে, নন মুসলিমদেরকে হচ্ছে আর দিচ্ছে না, জব দিচ্ছে না, হতে পারে না। এইটাকে আমরা কি বলছি? রিলিজিয়ন বেসিসে ডিসক্রিমিনেশন। আবার ধরেন ইউএস কানাডায় চলে গেলেন, সেখানে হচ্ছে ওই কান্ট্রিগুলো কি নন মুসলিম কান্ট্রি, বাট ওখানে হচ্ছে তারা হচ্ছে মুসলিমদেরকে প্রেফার করছে না, এইটাও হতে পারে না। সো এইগুলোকে আমরা বলছি রিলিজিয়াস বেসিসে ডিসক্রিমিনেশন। সো ডিসক্রিমিনেশন আমরা সবগুলো দেখলাম সারফেস লেভেলে, যে লেভেল অফ ডাইভার্সিটি সারফেস লেভেলে সবগুলো ফ্যাক্টর আমাদের কম বেশি ডিসকাস করা হয়ে গেছে। আসেন এখানে একটা কথা বলেছে, এই যে দাঁড়ান, এটা না, এটার আগে, আচ্ছা এখন আমরা এতক্ষণ সব ধরনের ডিসক্রিমিনেশন ফ্যাক্টর ডিসকাস করার পরে এতটুক তো ক্লিয়ার যে ডিসক্রিমিনেশন আসলে কি, পজিটিভ আর নেগেটিভ? নেগেটিভ। তাহলে আনফেয়ার ডিসক্রিমিনেশন কোনটা? না না না, আনফেয়ার ডিসক্রিমিনেশন কি পজিটিভ নাকি নেগেটিভ? ডিসক্রিমিনেশন ইটসেলফ একটা নেগেটিভ টার্ম, আনফেয়ার ডিসক্রিমিনেশন তাহলে কি? ওইটা এভাবে বলেছেন যে নেগেটিভ মাইনাসে মাইনাসে প্লাস। আচ্ছা এবার আমি কনটেক্সট বলি, ঠিক আছে? কনটেক্সট আবার ফিরে যাই যে প্রবেশন পিরিয়ড, ওই যে ফ্রিল্যান্সার ওখানে চলে যায়, ঠিক আছে? সো ধরেন এখন হচ্ছে ফ্রেশার হিসেবে যা পাচ্ছে কম্পেনসেশন, আফটার প্রবেশন পিরিয়ড তার হচ্ছে স্যালারি ইনক্রিজ করবে, হ্যাঁ। এখন যখন আবার নিউ কামাররা আসে তাদেরকে আর একটু লোয়ার কম্পেনসেট করা হয়, ঠিক আছে? আচ্ছা এটা না, আপনারা কি ফান্ডামেন্টাল অফ এইচআরএম পড়েছেন নাকি পড়েন না? আচ্ছা যখন পড়বেন একটা টার্ম আছে পারফরমেন্স অ্যাপ্রেইজাল, হ্যাঁ। আচ্ছা একটু কেয়ারফুলি শুনেন যে পারফরমেন্স অ্যাপ্রেইজালে হচ্ছে কি করা হয়, যে এমপ্লয়ীদের পারফরমেন্স ইভালুয়েট করা হয়, যে কোন এমপ্লয়ি সবচেয়ে বেশি এফোর্ট দিচ্ছে অর্গানাইজেশনকে, ঠিক আছে? এটা হচ্ছে সিক্রেটলি করা হয় ওই অর্গানাইজেশন থেকে, যে তাহলে এটার টার্গেট কি, তাহলে হচ্ছে আইডেন্টিফাই করা হয় যে কোন এমপ্লয়িটা ট্যালেন্টেড, মোস্ট ট্যালেন্টেড এবং অর্গানাইজেশনকে বেশি এফোর্ট দিচ্ছে, দিলে কি হবে, তাকে হায়ার বেনিফিট অথবা ইনসেন্টিভ দিতে পারে ওই অর্গানাইজেশন। তো এটা যখন দেয়া হয় আদার এমপ্লয়িরা কি হয়, মোটিভেটেড হয় না যে সে বেশি এফোর্ট দিয়েছে, তাহলে আমি যদি এফোর্ট বাড়িয়ে দিই তাহলে আমাকেও অর্গানাইজেশন থেকে কি দেওয়া হবে, বোনাস অ্যান্ড ইনসেন্টিভস দেওয়া হবে। তো তখন এমপ্লয়িরা কি করে, কম্পিটিশন শুরু করে দেয়। এটার বেনিফিটটা আসলে কে পায়? আলটিমেটলি অর্গানাইজেশন পায়, কারণ পারফরমেন্স অ্যান্ড প্রোডাক্টিভিটি ইনক্রিজ করে, ঠিক আছে? এখন ধরেন অর্গানাইজেশন অ্যাট দ্য এন্ড অফ 5 ইয়ার্স একজন ট্যালেন্টেড এমপ্লয়িকে আইডেন্টিফাই করলো, করে তো যদি তাকে হায়ার বেনিফিট না দেয় তাহলে এটা কি হচ্ছে, তার সাথে আনফেয়ার ডিসক্রিমিনেশন হচ্ছে। কেন? সে তো ডিজার্ভ করে যে আদার এমপ্লয়ির থেকে হায়ার বেনিফিট পেতে, কিন্তু যদি তাকে না দেওয়া হয় তাহলে কি হবে, আনফেয়ার ডিসক্রিমিনেশন, ঠিক আছে? তাহলে বলেন তো আনফেয়ার ডিসক্রিমিনেশনটা কি আসলে পজিটিভ অর নেগেটিভ? নেগেটিভ, ঠিক আছে? এটা হচ্ছে নেগেটিভ উইদিন নেগেটিভ, এমন না যে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, এটা হচ্ছে নেগেটিভ উইদিন নেগেটিভ, ঠিক আছে? সো আনফেয়ার ডিসক্রিমিনেশনের আসলে এক্সাম্পলটা আমি আবার একটু রিপিট করছি, ঠিক আছে? কেমন অর্গানাইজেশন কি করে, আইডেন্টিফাই করে যে মোস্ট ট্যালেন্টেড এমপ্লয়িকে, ওই যে আপনারা দেখেন না স্টুডেন্ট অফ দ্য ইয়ার দেখেন না,
তো এমপ্লয়ি অফ দ্য ইয়ার কিন্তু হয় প্রতি অর্গানাইজেশনে, ঠিক আছে। সো এমপ্লয়ি অফ দ্য ইয়ার আইডেন্টিফাই করা হয় সো দ্যাট তার যে এফোর্টটা অর্গানাইজেশনের আছে সেটা আনপেইড না যায়, ঠিক আছে, তাকে একটা বেনিফিট প্রোভাইড করা হয়। এখন এই যে বেনিফিট প্রোভাইড করা হচ্ছে আদার এমপ্লয়িরাও মোটিভেট হয়, কিন্তু যদি বেনিফিট ওই অর্গানাইজেশন প্রোভাইড না করে তখন এটাকে আমরা কি বলবো, আনফেয়ার ডিসক্রিমিনেশন। সে এফোর্ট দিয়েছে বাট সে তার বেনিফিটটা পেল না, তাকেও ওই এমপ্লয়ীদের সাথে অ্যাভারেজ এমপ্লয়ীদের মতো ট্রিট করা হয়েছে, এটাকে আমরা কি বলছি, আনফেয়ার ডিসক্রিমিনেশন। সো এই সব যত কনসেপ্ট আমরা পড়লাম এগুলো আসলে কি সারফেস লেভেলে গেল। ডিপ লেভেলে আসেন, দুই ধরনের অ্যাবিলিটি নিয়ে অর্গানাইজেশন কাজ করে। আর আমরা শুরুতেই বলেছিলাম লেকচারের শুরুতে যে আপনাদের আজকে পড়াশোনা করব না, ঠিক আছে। সো পড়াশোনা যেহেতু করবো না, আমরা জাস্ট জাস্টিফাই করবো আমি কি একটা ইন্টেলেকচুয়াল পারসন কি না, ঠিক আছে। আচ্ছা, সো এখানে 2 টাইপস অফ অ্যাবিলিটি দেখা হয় অর্গানাইজেশনে, ইন্টেলেকচুয়াল অ্যান্ড হচ্ছে ফিজিক্যাল, ঠিক আছে। সো দেখেন তো ইন্টেলেকচুয়াল অ্যাবিলিটি কোনগুলো, এই ফ্যাক্টরগুলো যাদের মধ্যে আছে তাদেরকে আমরা বলছি ইন্টেলেকচুয়াল পারসন, ঠিক আছে। সো ফার্স্ট ওয়ান আমরা যদি কনসিডার করি মেমোরি, তো যে হচ্ছে যার মেমোরি শার্প বা একটা জিনিস অনেক দিন মনে রাখতে পারে, এটা হচ্ছে ওয়ান অফ দ্য ফ্যাক্টর। নাম্বার অ্যাপটিটিউড কোনটা, অনেকের হচ্ছে টেবিল খুব ভালো পারে, নামটা খুব ভালো মনে রাখতে পারে, ঠিক আছে, ইজিলি ক্যালকুলেট করতে পারে কোনো কিছু। আবার অনেকে আছে 2+2 যদি ক্যালকুলেট করতে হয় তাহলে ক্যালকুলেটর ইউজ করবে, প্লাস আবার ভুল অ্যান্সার নিয়ে আসবে 2+2 = 5, আছে না এমন। আচ্ছা, আবার অনেকে আছে কারেন্সি খুব ভালো কনভার্ট করতে পারে, কোনো কিছুর হেল্প ছাড়াই, হয়তো ক্রোনা অথবা হচ্ছে লিরা এগুলাকে বিডিটিতে কনভার্ট করে ফেলতে পারে উইদিন 1 সেকেন্ড মাথার মধ্যে, ঠিক আছে। সো এই অ্যাবিলিটি যাদের আছে তাদেরকে আমরা বলবো হচ্ছে তাদের নাম্বার অ্যাপটিটিউড খুব ভালো, ঠিক আছে। দেন আসেন এটা কোনটা, ভার্বাল কম্প্রিহেনশন। আচ্ছা, ভার্বাল কম্প্রিহেনশন হচ্ছে কোনটা, যে প্রোনাউন্সিয়েশন দেন হচ্ছে কমিউনিকেশন, এগুলো যাদের ভালো ওই অ্যাবিলিটিকে আমরা বলছি ভার্বাল কম্প্রিহেনশন। আর যে ফোর্থ যেটা, এই দুইটা হচ্ছে কানেক্টেড, আপনারা এই যে স্পেশাল ভিজুয়ালাইজেশন লেফট সাইডে আর পারসেপচুয়াল স্পিড এই দুটো একসাথে পড়বেন। প্রোনাউন্সিয়েশন, কমিউনিকেশন। আচ্ছা আমি বলছি, ধরেন একজনের নাম্বার অ্যাপটিটিউড ভালো, ঠিক আছে, সে ভালো ক্যালকুলেট করতে পারে, বাট তাকে যদি বলি যে এটা এখানে কি বলা হয়েছে, সে হচ্ছে এটা প্রোনাউন্সিয়েট করতে পারছে না, ঠিক আছে, এগুলোকে আমরা বলছি ভার্বাল কম্প্রিহেনশন অ্যাবিলিটি। আচ্ছা, এখন দেখেন স্পেশাল ভিজুয়ালাইজেশন আর পারসেপচুয়াল স্পিডটাকে আপনারা একসাথে পড়বেন, এই দুটো একটার সাথে আর একটা কানেক্টেড। কেমন, স্পেশাল আচ্ছা আমি এখানে একটা সাইন আঁকছি, ঠিক আছে, সাইন ড্র করছি, এটা কি, ডাবল হেডেড অ্যারো। আচ্ছা, ডাবল হেডেড অ্যারোকে এখন আপনারা এক একজন এক একভাবে ইন্টারপ্রেট করেন না। ধরেন কেউ হচ্ছে ম্যাথে খুব ভালো, সেই ডাবল হেডেড অ্যারো দেখেই মনে করছে এটা একটা নাম্বার লাইন, নাম্বার লাইনের মিডল অফ পয়েন্টে কি থাকে, 0, লেফট সাইডে কি থাকে, নেগেটিভ আর পজিটিভ থাকে না এখানে। সো ম্যাথমেটিশিয়ানের কাছে এই ডাবল হেডেড অ্যারো মনে হতে পারে একটা নাম্বার লাইন। আবার অনেকে আছে মুভিজ অ্যান্ড সিরিজ খুব দেখে, হ্যাঁ, তো তার কাছে আবার এইটা কি মনে হতে পারে, বাহুবালির একটা তীর। তো সাইন্স, আচ্ছা আরেকটা সাইন ড্র করি, এইটা কি, স্টার। এখন সবাই বলেছে স্টার, বাট এটাকে যখন ইন্টারপ্রিট করবে এক একজন এক এক রকম বলতে পারবে না। যে কেউ হয়তো বলবে যে আসলে এটা একটা শাইনিং স্টার, হ্যাঁ, আবার কেউ বলবে না, যে যারা একটু ডেভিল টাইপের আছে তারা বলবে না যে এটা ইলুমিনাতির কোনো সাইন, ঠিক আছে। সো এক একটা সাইন্স ওর সিম্বল কিন্তু এক একজন এক একভাবে ইন্টারপ্রিট করে। আচ্ছা প্লিজ কনসেন্ট্রেট। এখন সাইন্স অ্যান্ড সিম্বল এক একজন এক একভাবে ইন্টারপ্রিট করছে, এই অ্যাবিলিটিটাকে আমরা বলছি স্পেশাল ভিজুয়ালাইজেশন, ঠিক আছে। বাট হাউ স্পিডি দে, হাউ ফাস্ট দে ইন্টারপ্রিট, যখন এক একটা সাইন্স আর সিম্বলকে দেখা মাত্রই কেউ যদি এটাকে ইন্টারপ্রিট করে ফেলতে পারে, ওই অ্যাবিলিটিটাকে আমরা কী বলছি, পারসেপচুয়াল স্পিড। তাহলে সাইন্স অ্যান্ড সিম্বলকে ইন্টারপ্রিট করার অ্যাবিলিটিকে কী বলছি, স্পেশাল ভিজুয়ালাইজেশন। আর এটা কত ফাস্ট সে করতে পারছে তাকে আমরা সেই অ্যাবিলিটিকে বলছি পারসেপচুয়াল স্পিড। এই দুটা কিন্তু একটার সাথে আরেকটা কানেক্টেড, ক্লিয়ার, এই দুটো অ্যাবিলিটি ক্লিয়ার। আর রইল কোনটা, ডিডাকটিভ রিজনিং অ্যান্ড ইন্ডাকটিভ রিজনিং। আচ্ছা, ইন্ডাকটিভ রিজনিং মিনস হোয়াট, আজকে না 2 দিন আগে স্যাটারডেতে মেবি অনেক বৃষ্টি হচ্ছিল। আচ্ছা, তো সকালে বের হওয়ার সময় আপনারা অনেক ফ্যাক্টর মাথায় রেখেছেন না, যে আজকে যদি বের হতে হয় আমার একটু আর্লি বের হতে হবে, আমি ট্রান্সপোর্টেশন পাবো না, আবার আমব্রেলা ক্যারি করতে হবে অথবা রেইনকোট ক্যারি করতে হবে, অনেক ফ্যাক্টর আপনারা মাথায় রেখে দেন বের হয়েছেন। সো
পসিবল যত ধরনের আপনার ফ্যাক্টর আছে সব ফ্যাক্টরকে যদি কনসিডার করে আপনি একটা ডিসিশন নেন, ওইটাকে আমরা বলছি ইন্ডাকটিভ রিজনিং অ্যাবিলিটি। আর যদি একটা ফ্যাক্টরকে আপনি এমফেসাইজ করেন, যেমন ধরেন আজকে আপনার কুইজ আছে, সকাল 10টায় কুইজ, আপনার হচ্ছে একটাই ফ্যাক্টর টার্গেট যে সবার মানে সবচেয়ে আগে যেতে হবে, গিয়ে 16 তলায় বসে একটু গ্রুপ স্টাডি করতে হবে, 16 তলা অথবা 10 তলা। সো একটা ফ্যাক্টরকে আপনি এমফেসাইজ করে আপনি কি কি ডিসিশন নিলেন, যে বাসায় মা বলছে যে ব্রেকফাস্ট করে যাও, তুমি বললে যে আজকে ব্রেকফাস্ট করার টাইম নেই, আজকে আগে যেতে হবে, ঠিক আছে, প্লাস উবার না নিয়ে আজকে পাঠাও নিয়ে যেতে হবে। সো একটা ফ্যাক্টরকে যদি টার্গেট করে তাহলে ওইটাকে আমরা কি বলছি, ডিডাকটিভ, মানে অল আদার ফ্যাক্টরকে আপনি কনসিডার করলেন না, ব্রেকফাস্টকে কনসিডার করলেন না, দেন হচ্ছে ড্রেস আপের দিকে খেয়াল করলেন না। সো এই যে আদার ফ্যাক্টরসকে আপনি কনসিডার না করে একটা ফ্যাক্টরকে আপনি টার্গেট করছেন, এটাকে আমরা কি বলছি, ডিডাকটিভ রিজনিং, ঠিক আছে। এখন বলেন, আচ্ছা আগে এটা লিখে নেই যে স্পেসিফিক ফ্যাক্টর, আর এটা হচ্ছে পসিবল এভরি ফ্যাক্টর। এখন আমাকে বলেন, এটা তো রিয়েল লাইফ এক্সাম্পল ছিল যে আমব্রেলা ক্যারি করতে হবে এই সেই। এখন অর্গানাইজেশনাল পার্সপেক্টিভ থেকে চিন্তা করেন তো, ইন্ডাকটিভ রিজনিং যে অ্যাবিলিটি সেইটা বেশি দরকার নাকি ডিডাকটিভ রিজনিংটা বেশি দরকার? পসিবল এভরি আউটকামকে সে প্রায়োরিটি দিচ্ছে, দ্যাটস ওয়াই। আচ্ছা, এখন আমি একটা এক্সাম্পল দিই। আমরা বারবার বলি না যে অর্গানাইজেশন শুধু গোল অ্যাচিভ করতে চায়, তো দুইটা কম্পিটিটরের কথা চিন্তা করেন, ওপো অ্যান্ড ভিভো। হ্যাঁ, ওপোর ইউজার কারা? 65 ইয়ার্স ওল্ড আঙ্কলস। কারা? শুধু অনলি ফিমেল, ইয়াং স্টার্সরা, ঠিক আছে। আচ্ছা, এইজ গ্রুপ যাদের ইয়াং গ্রুপ আছে তারা হচ্ছে ওপোর ইউজার। এখন ভিভোকে বিট করে ওপো কেন ইউজার বেশি হয়ে গেছে? কারণ তারা কি প্রোভাইড করছে, কি ফিচার প্রোভাইড করছে? ক্যামেরা কোয়ালিটি। কারণ হচ্ছে ফিমেলরা তখন ওটা ইউজ করে কি করতে পারে, টিকটক রেডি করতে পারে, তাই না? আচ্ছা আচ্ছা আচ্ছা, এই কারণে তারা হচ্ছে, আচ্ছা এই কারণে, আচ্ছা প্লিজ কনসেন্ট্রেট, আমরা এখনো এক্সাম্পল আছি যে ভিভোকে বিট করে ওপো কেন মার্কেট শেয়ার ক্যাপচার করতে পেরেছে, বিকজ অফ এক্সট্রা কম্পিটিটিভ অ্যাডভান্টেজ দে প্রোভাইডিং টু দ্য ইয়াংস্টার্স। আচ্ছা, এখন এই যে এক্সট্রা ফিচার দেওয়ার কারণে সে কিন্তু তার টার্গেট একটাই ছিল যে 70% মার্কেট শেয়ার সে ক্যাপচার করবে উইদিন 2 or 3 ইয়ার্স, ঠিক আছে। সো সে একটা টার্গেট করেছে, এটাকেই অ্যাচিভ করেছে, তা তাকে কি বলা যায়, সাকসেসফুল বলা যায় না। এটা কি বলবো, তার ডিডাকটিভ রিজনিং অর ইন্ডাকটিভ রিজনিং? ডিডাকটিভ। সো ডিপেন্ডিং অন সিচুয়েশন ইন্ডাকটিভ অ্যাবিলিটিও দরকার, ডিডাকটিভ অ্যাবিলিটিও দরকার। সো এই কারণে ইন্টেলেকচুয়াল অ্যাবিলিটিতে কিন্তু শুধু ডিডাকটিভ রিজনিং দেয় নাই, শুধু ইন্ডাকটিভ দেয় নাই, দুইটার কম্বিনেশন আপনার দরকার। তো এই সবগুলো ফ্যাক্টর যদি আপনার মধ্যে থাকে একটা অর্গানাইজেশন, তখন আপনাকে ইজিলি বলবে যে আপনি একজন ইন্টেলেকচুয়াল পারসন। যেমন একজনকে আমি যদি এখন একটা বলি যে স্লাইডে কি আছে বাবা একটু পড়ো তো, অনেকে হয়তো স্ট্যামারিং করবে, সো তার তখন কোথায় ল্যাকিংস আছে, ভার্বাল কম্প্রিহেনশনে ল্যাকিংস আছে। বাট ইন্টেলেকচুয়াল অ্যাবিলিটি কিন্তু ডে বাই ডে আপনি যদি প্র্যাকটিস করেন এটাকে কি করতে পারেন, ইমপ্রুভ করতে পারেন, ঠিক আছে। ম্যাথ বারবার করলেন, আপনার নাম্বার অ্যাপটিটিউড বাড়লো, ঠিক আছে। তারপর হচ্ছে মেমোরি, হচ্ছে আপনি বারবার হচ্ছে প্র্যাকটিস করেন, কিছু অ্যাপটিটিউড স্টেটস এক্সাম আছে ওগুলো অ্যাপিয়ার করেন, দেখবেন এগুলো বাড়বে, যত প্র্যাকটিস করবেন আপনার ইন্টেলেকচুয়াল অ্যাবিলিটি বাড়বে। বাট ফিজিক্যাল অ্যাবিলিটি আমরা এখন দেখবো যে এটা সবসময় কি হয়, উইথ ইনক্রিজিং এজ এটা কি করতে থাকে, ডিটোরিয়েট করতে থাকে, ঠিক আছে। সো আচ্ছা, ইন্টেলেকচুয়াল অ্যাবিলিটিতে কয়টা ফ্যাক্টর গেল পড়েন তো, সবগুলা কি ক্লিয়ার হয়েছে ফ্যাক্টরগুলো? সাতটা, সব কি ক্লিয়ার হয়েছে? পরে যারা এসেছেন আই ফিল পিটি ফর ইউ, ঠিক আছে, এটা খুবই ইন্টারেস্টিং একটা চ্যাপ্টার। আচ্ছা, কারণ নিজেকে আপনি এখন জাস্টিফাই করেন আপনার কোথায় ল্যাকিংস আছে, কেন আপনি একটা ইন্টেলেকচুয়াল পারসন না, বলেন তো কার কোথায় ল্যাকিংস আছে, বুঝতে পারছেন না এখন? অর্গানাইজেশনে ইন্টারভিউ দিতে গেলেই আপনাকে প্রথমে জিজ্ঞাসা করে যে আপনার নিজের একটা উইকনেস বলেন, ঠিক আছে। সবসময় তো আমরা ভাবি যে বুকিশ কোনো কিছু জিজ্ঞাসা করবে, এই জন্য ঘাম বের হতে থাকে আমাদের, বাট আসলে
এইগুলোর উপর বেস করে অর্গানাইজেশনাল বিহেভিয়ার পড়ার উদ্দেশ্য কি, আপনি নিজেকে কিভাবে অর্গানাইজেশনের জন্য ফিট করছেন, ঠিক আছে? সো ওইভাবে জাস্টিফাই করেন। সো এই স্লাইড থেকে আপনি নিজেকে জাস্টিফাই করেন যে যদি আপনাকে অর্গানাইজেশন বলে যে আপনার একটা উইকনেস বলেন, তখন আপনি কি বলতে পারেন যে আমার ডিডাকটিভ রিজনিং কম বাট ইন্ডাকটিভ রিজনিং আছে, আমি পারফেকশনিস্ট, সেই কারণে আমি সব ধরনের আউটকামকে আমি কনসিডার করি, এরকম বলা যায় না। আবার অনেকে বলতে পারে যে আমার ভার্বাল কম্প্রিহেনশন খুব কম, আমি ইন্ট্রোভার্ট, হতে পারে না। সো নিজেকে এগুলোর উপর ফেলে শুধু জাস্টিফাই করেন, পড়ার মতো করে পড়বেন না, নিজের সাথে এটাকে কপ আপ করার, অ্যাসিমুলেট করার ট্রাই করেন, ঠিক আছে? আচ্ছা, সো আমি আই কেপ্ট মাই প্রমিস, আমি বলেছি যে আমি পড়াবো না, আমি আপনাদেরকে হচ্ছে কি দেখাবো যে রিয়েল লাইফে আপনি এগুলোকে কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারেন। আমি কি প্রমিস রেখেছি? আপনার কি মনে হচ্ছে আমি পড়াচ্ছি? আচ্ছা আচ্ছা, এখন বলেন কোনো ফ্যাক্টর কি কারো বুঝতে সমস্যা আছে? কোনটা? আপনি ক্লাসে অ্যাবসেন্ট মাইন্ডেড থাকেন, আপনাকে অন্য কেউ বুঝান, যে বুঝেছে বলেন, আপনি বুঝান। না না, ওই যে পিছে, আপনার পিছে। ইন্ডাকটিভ এন্ড ডিডাকটিভ। মানে ম্যাম একটি উদ্দেশ্য নিয়ে কাজ করলে ডিডাকটিভ আর একাধিক উদ্দেশ্য নিয়ে কাজ করলে ইন্ডাকটিভ। ক্লিয়ার? আচ্ছা, আপনি ক্লাসে খুবই অ্যাবসেন্ট মাইন্ডেড থাকেন। আচ্ছা, আমরা নেক্সট স্লাইডে যাই। আরেকটা অ্যাবিলিটি আছে, এটা হচ্ছে কি ফিজিক্যাল অ্যাবিলিটি, ঠিক আছে? প্লিজ কনসেন্ট্রেট। ফিজিক্যাল অ্যাবিলিটিতে আমরা 9টা ফ্যাক্টর দেখব, প্লিজ কনসেন্ট্রেট, প্লিজ কনসেন্ট্রেট। আচ্ছা, আমরা 9টা ফ্যাক্টর দেখব ফিজিক্যাল অ্যাবিলিটিতে বেসড অন 3 কাইন্ডস অফ গ্রুপ, ঠিক আছে? ফার্স্ট গ্রুপ হচ্ছে স্ট্রেংথ ফ্যাক্টর, সেকেন্ড ওয়ান হচ্ছে ফ্লেক্সিবিলিটি ফ্যাক্টর, অ্যানাদার ওয়ান হচ্ছে আদার ফ্যাক্টরস। এখন স্ট্রেংথ ফ্যাক্টরের মধ্যে আমরা 4টা ফ্যাক্টর দেখব, ডাইনামিক, ট্রাঙ্ক, স্ট্যাটিক অ্যান্ড হচ্ছে এক্সপ্লোসিভ। একটা আমি এক্সাম্পল দিব, আপনারা জাস্ট হচ্ছে মিক্স অ্যান্ড ম্যাচ করবেন। যেমন ডাইনামিক স্ট্রেংথ হচ্ছে কিছু কিছু অর্গানাইজেশনে আছে যে আপনি মোনোটোনাস জব, জাস্ট টেবিল ওয়ার্ক তারা চাচ্ছে না, তারা হচ্ছে আপনি ভার্সাটাইল ওয়ার্ককে আপনি ইউজ টু কিনা, ফিল্ড ওয়ার্ককে কিছুক্ষণ যেতে হবে, রিপোর্ট রেডি করতে হবে, আবার হচ্ছে আপনার সফটওয়্যার বেসড কাজ করতে হবে, ডিফারেন্ট টাইপ অফ ওয়ার্ক, অথবা মাল্টি টাস্ক। আপনি কি মাল্টিটাস্কিং অ্যাবিলিটি আছে কিনা সেটাকে আমরা কি বলছি? ডাইনামিক স্ট্রেংথ। ট্রাঙ্ক স্ট্রেংথের জন্য একটু ক্লিয়ার করতে হবে, ট্রাঙ্ক মিনস হোয়াট, ট্রাঙ্ক এর মিনিং কি বলেন, যার যেটা মনে আসে। এটা আমরা পড়বো, বাট ট্রাঙ্কের আমি মিনিং চেয়েছি, ওয়ার্ড মিনিং। শিওর, ট্রেজার বক্স, সিন্দুক, সিন্দুক। আর আর কারো কিছু মনে নেই ট্রাঙ্ক দিয়ে কি বুঝায়? আপনারা তো মানে স্লো, মানে আনস্মার্ট কেন? আমি আগের ব্যাচগুলোতে যখন কোনো ওয়ার্ড মিনিং চেয়েছি তারা হচ্ছে ফোন থেকে দেখে বলে দেয়, মানে তাদের হচ্ছে লাইব্রেরি অফলাইন ডিকশনারি নাই আপনাদের, খুবই ব্যাকডেটেড আপনারা। বাট যখন ফোন ইউজ করতে বলবো না তখন ঠিকই একেবারে বেয়াদবের মতো ফোন বের করে বসে থাকেন। আচ্ছা, সো ট্রাঙ্ক এর আরেকটা মিনিং আছে, আমি ওটা জানতে চাচ্ছি, বলেন। বাক্স অলরেডি বলে ফেলেছে। হিন্দু নাই, হিন্দু কেউ নাই? আপনাদের ভোকাবুলারি নলেজ খুব কম। আমার নেফিও বলে দিবে এটা ট্রাঙ্ক মিনস হোয়াট, আমার নেফি মানে 3 ইয়ার্স ওল্ড নেফিও বলে দিবে ট্রাঙ্ক মানে কি। হিন্দু কেউ নাই? সুর কে বলেছে? হাতির সুর। হ্যাঁ, গণেশের নাককে বলে হচ্ছে ট্রাঙ্ক। এইটা আপনারা জানেন না, আমি এটা মানতে কষ্ট হচ্ছে, এটা তো বাচ্চারাও বলতে পারবে। সো এখন আপনারা চিন্তা করেন, মানুষের কি, হিউম্যান বিইং এর কি ট্রাঙ্ক আছে? হিউম্যান বিইং এর ট্রাঙ্ক আছে? নাই। তাহলে আমরা হিউম্যান বিইং এর কোন পোর্শনের স্ট্রেংথটাকে ট্রাঙ্ক স্ট্রেংথ বলবো? ওইটা এখানে বলে দেওয়া আছে যে লোয়ার অ্যাবডোমিনাল পোর্শন, ঠিক আছে? যেমন এটা কোন কোন অকুপেশনে এটা আসলে বেশি জাস্টিফাই করা হয়? অ্যাথলেট, আপনারা তো মেবি অলিম্পিক গেমও দেখেন না, এত ব্যাকডেটেড আপনারা, বুঝছেন? এই যে অলিম্পিক গেমে একজন অ্যাথলেটের নাম বলছি, মাইকেল ফেলপস, উনি হচ্ছে 7 টাইমস হচ্ছে গোল্ড চ্যাম্পিয়ন ইন দ্য ফিল্ড অফ সুইমিং। সুইমিংয়ে তাকে কেউ বিট করতে পারে না। মাইকেল ফেলপসের নাম শুনেন নাই? তার আরেকটা আইডেন্টিটি বললে সবাই খুশি হয়ে যাবে। চিনেন, ফেস চিনেন, আরেকটা আইডেন্টিটি বলেন তো, মানে হ্যাঁ হ্যাঁ, আরেকটা আইডেন্টিটি কেউ জানে না?
আপনারা আসলে ব্যাকডেটেড একটা সেকশন। ছেলেদের তো জানার কথা, বিল গেটসের মেয়ের গার্লফ্রেন্ড, সরি বয়ফ্রেন্ড, যাই হোক যাই হোক যাই হোক। আচ্ছা, সো এই যে মাইকেল ফেলপস যে অ্যাথলেট, সে 7 বার হচ্ছে চ্যাম্পিয়ন হয়েছে, তাকে কেউ বিট করতে পারে না, কারণ তার হচ্ছে এই যে ট্রাঙ্ক স্ট্রেংথ খুব বেশি হায়ার। এখন ধরেন আপনি ব্যাংকের ম্যানেজারিয়াল পোস্টে আছেন, আপনার কি ট্রাঙ্ক স্ট্রেংথের দরকার আছে? আছে? নাই। কিছু কিছু ফিল্ড অফ অকুপেশনে আপনার কিছু কিছু স্পেসিফিক ফিজিক্যাল স্ট্রেংথের দরকার হয়, ঠিক আছে, কিন্তু আপনার হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্কে কিন্তু আবার এই স্ট্রেংথের দরকার নাই, ঠিক আছে। আচ্ছা, দেন আসেন স্ট্যাটিক স্ট্রেংথ। স্ট্যাটিক স্ট্রেংথ হচ্ছে আপনি আচ্ছা রাস্তায় বের হয়েছেন, ঝড় আসলো, ঠিক আছে, এক্সটার্নাল ফোর্সকে আপনি কিভাবে হ্যান্ডেল করবেন, অপোজ করবেন, এটাকে বলছে স্ট্যাটিক স্ট্রেংথ। আর এক্সপ্লোসিভ স্ট্রেংথ হচ্ছে ধরেন আপনি ক্লাসরুমে বসে আছেন, আপনার মাথার উপরে সিলিংটা পড়ে গেল, ঠিক আছে, তো পড়ে যাচ্ছে যাচ্ছে করছে, তখন আপনি কত স্ট্রেংথ দিয়ে এটাকে অপোজ করবেন, দেখবেন যে আপনি নিজেও বিলিভ করতে পারবেন না যে আমার গায়ে এত শক্তি কেন। তখন আপনার নিজেকে কী করতে হবে, তখন আপনার নিজেকে সেলফ ডিফেন্স করতে হবে, ঠিক আছে। আচ্ছা, সো এইটাকে আমরা বলছি এক্সপ্লোসিভ স্ট্রেংথ। আচ্ছা, এখন ফ্লেক্সিবিলিটি ফ্যাক্টর আসেন, দুইটা ফ্যাক্টর আছে, একটা হচ্ছে এক্সটেন্ড ফ্লেক্সিবিলিটি, একটা হচ্ছে ডায়নামিক ফ্লেক্সিবিলিটি। আচ্ছা, এখন এক্সটেন্ড ফ্লেক্সিবিলিটির জন্য শুধু ট্রাঙ্ক যেই স্ট্রেংথটা, ওইটা ছাড়াও ব্যাক মাসেলসটাকে আপনি কনসিডার করবেন। লোয়ার পোর্শন ছিল ট্রাঙ্ক স্ট্রেংথ, তার সাথে যদি আপনি কনসিডার করেন ব্যাক মাসেল, এই দুইটার কোঅর্ডিনেশনকে আমরা কি বলছি, এক্সটেন্ড ফ্লেক্সিবিলিটি। আচ্ছা, আর ডায়নামিক ফ্লেক্সিবিলিটি বলবো কোনটা, যে একটা আছে না রিপিটিটিভ জব, যেমন গার্মেন্টস ওয়ার্কারদের কিছু অ্যাপারেটাস হচ্ছে বারবার হচ্ছে রান করতে হয়, সেম জিনিসই বারবার রিপিট করতে হয় না, রিপিটিটিভ জব, এই ধরনের ফ্লেক্সিবিলিটিকে আমরা বলছি ডায়নামিক ফ্লেক্সিবিলিটি। আচ্ছা, আদার ফ্যাক্টরসের মধ্যে আসেন বডি কোঅর্ডিনেশন। বডি কোঅর্ডিনেশন, ধরেন আপনার হাতে একটা মশা বসেছে, আপনার ব্রেন সিগন্যাল দেবে কি এটাকে মারতে হবে, হ্যাঁ, এখন ব্রেন সিগন্যাল দিল এটাকে মারতে হবে, হাতে মারতে হবে, বাট আপনি মারলেন হচ্ছে গালে, এইটাকে কি আপনি বলবেন যে আপনার বডি কোঅর্ডিনেশন আছে? নাই। তো হাতে মশা বসেছে, হাতেই যদি আপনি মারেন তাহলে এটাকে বলবো আপনার বডি ওয়েল কোঅর্ডিনেটেড। আচ্ছা, দেন আসেন ব্যালেন্স। এখন আসেন আপনার রাস্তা দিয়ে যাওয়ার সময় কলার ছিলকায় পা পিছলে গেল, হ্যাঁ, সামহাও আপনি নিজেকে কন্ট্রোল করতে পারলেন, তাহলে বলতে হবে যে আপনার বডি ওয়েল ব্যালেন্সড। আচ্ছা, স্ট্যামিনা এর সাথে আরেকটা ফ্যাক্টর কাজ করে, যে একটা কাজ করে একজন দেখবেন যে খুব বেশি টায়ার্ড হয়ে গেছে, আরেকজন দেখবেন যে করেই যাচ্ছে কিন্তু হচ্ছে টায়ার্ড হচ্ছে না, ঠিক আছে। তো টায়ার্ড যে যত বেশি হবে তার স্ট্যামিনা কি বেশি না কম? কম। আর যে দেরিতে টায়ার্ড হবে তাকে আমরা বলবো কি স্ট্যামিনা বেশি। আচ্ছা, সো এই 9টা ফ্যাক্টর দিয়ে আমরা বলবো ফিজিক্যাল অ্যাবিলিটি জাস্টিফাই করা হয়। ফ্যাক্টরগুলো বলেন তো, রিপিট করেন তো। কয়টা ফ্যাক্টর? ফার্স্ট অফ অল তিনটা। আচ্ছা, আর টাইপস অফ ফ্যাক্টর যদি বলি? আচ্ছা, বলেন সবাই একবার একবার করে পড়ে ফেলেন। সবাই চুপ করে আছে কেন? সবাই বলেন। ওকে, এখন আসেন একজন ম্যানেজার কি শুধু আচ্ছা ফিজিক্যাল অ্যাবিলিটি থাকলেই কি সে ম্যানেজার হতে পারবে? আচ্ছা, ইন্টেলেকচুয়াল অ্যাবিলিটি থাকলে কি সে অ্যাথলেট হতে পারবে? আচ্ছা, তাহলে অর্গানাইজেশন কি চায়? দুইটার কম্বিনেশন যদি থাকে তাহলে সে একজন কম্পিটেন্ট এমপ্লয়ি হতে পারবে, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, এখন আমরা কি পড়ছিলাম যে ডাইভার্সিটি অফ ওয়ার্কফোর্সকে কিভাবে ম্যানেজ করব। তো ফার্স্ট অফ অল তো আমাকে ডাইভার্সিটি অফ ওয়ার্কফোর্সে আমাকে আসলে সিলেক্ট করতে হবে যে আমি কি চাইনিজদেরকে সিলেক্ট করব, নন মুসলিমদেরকে প্রেফার করব, নাকি ওই যে সারফেস লেভেলে আমরা কিছু ডিসক্রিমিনেশন দেখে এসেছি না, ওগুলো জাস্টিফাই করে ফার্স্ট অফ অল আমি সিলেক্ট করলাম এমপ্লয়ি। দেন আমি কি করলাম, একটা ডাইভার্স ইফেক্টিভ গ্রুপে ডিভাইড করলাম, এই গ্রুপকে ইফেক্টিভ ওয়েতে প্রোগ্রামে অ্যারেঞ্জ করলাম সো দ্যাট আই ক্যান কন্ট্রোল দ্যাম ইজিলি। সো এই যে কন্ট্রোল করার জন্য যেই ইফেক্টিভ প্রোগ্রাম, ওইটার 3টা মডিউল আছে। 3টা মডিউলের ফার্স্ট ওয়ান দেখেন তো কি বলেছে, টিচ লিগাল ফ্রেমওয়ার্ক। আচ্ছা, আপনারা কি লিগাল অ্যাসপেক্টস অফ বিজনেস কোর্সটা এখনো পাননি? আচ্ছা, পাবেন। সো ওখানে আসলে আপনাদের কমার্শিয়াল ল অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ল পড়ানো হয়, হ্যাঁ। এখন অর্গানাইজেশন কিন্তু সবসময় যে ভাইবার সময় জিজ্ঞাসা করেন আপনি কোন সাবজেক্টটা বেশি ভালো পারেন,
আচ্ছা, ওখানে যদি কোনোভাবে জানতে পারে যে আপনার লতে সিজিপিএ 4/4 ছিল এবং আপনার ল বেসড নলেজ খুব ভালো, আপনাকে অন্য এমপ্লয়ীদের থেকে তো প্রেফার করবেই, প্লাস হচ্ছে আপনাকে এক্সট্রা বেনিফিট দিয়ে হায়ার করবে। কেন বলেন তো? অর্গানাইজেশনের স্ট্যাচুটরি অ্যান্ড লিগাল সাপোর্ট দরকার, তার জন্য কাদেরকে হায়ার করে? অ্যাডভোকেট, লয়ার। হ্যাঁ, এখন ওদেরকে তো এক্সটার্নালি হায়ার করে এক্সট্রা বাজেটের দরকার হয়, ওইটা যদি আপনাকে দিয়ে সে ইয়ে করে ফেলতে পারে, মেনটেন করতে পারে, তাহলে আর কাউকে হায়ার করবে না, ঠিক আছে? সো ওই কোর্সটা আমি বলবো বেশি মানে ইম্পর্টেন্টলি মানে ইম্পর্টেন্স দেবেন যেই সেমিস্টারেই পান না কেন। সো দেখেন যে ইফেক্টিভ ডাইভার্সিটি প্রোগ্রামে ফার্স্টেই কি বলেছে যে লিগাল ফ্রেমওয়ার্ক, তো আপনি যদি ওই ব্যাপারে নলেজ ভালো থাকে আপনাকে কি আর এক্সট্রা ট্রেনিং দিতে হবে না। সেকেন্ড মডিউলে বলেছে যে মার্কেট অ্যাডভান্টেজ, এই যে দুই ধরনের রিজনিং পড়েছেন না, ইন্ডাকটিভ অ্যান্ড ডিডাকটিভ রিজনিং, সো ওইটার কম্বিনেশনের উপর বেস করে কিন্তু আপনি মার্কেট অ্যাডভান্টেজ আসেন যে এখন আমার সিচুয়েশনের টার্গেট কি, আমি কি মার্কেট শেয়ার ক্যাপচার করবো নাকি সাস্টেইন করবো আমার এক্সিস্টিং পজিশনটা, ঠিক আছে? সো ওই বেসিসে আপনার মার্কেট অ্যাডভান্টেজটা টার্গেট করতে হয়। থার্ড ওয়ান বলেছে যে স্কিলস অ্যান্ড অ্যাবিলিটিস অফ অল ওয়ার্কার্স, ঠিক আছে? অল ওয়ার্কারদের কোন ওয়ার্কারের স্কিলস কেমন, কোন ওয়ার্কারের অ্যাবিলিটি কেমন, ওইটার উপর বেস করে কিন্তু আপনি আবার তাদেরকে আইডেন্টিফাই করবেন যে ট্যালেন্টেড মোস্ট ইফেক্টিভ অর এমপ্লয়ি অফ দ্য ইয়ার কে, তাই না? সো তাকে হচ্ছে আপনি আবার কি করলেন, ইনসেন্টিভ প্রোভাইড করলেন সো দ্যাট আদার এমপ্লয়ি ক্যান বি মোটিভেটেড টুয়ার্ডস দ্য বেনিফিট, ঠিক আছে? এখন আদার এমপ্লয়িরাও যখন মোটিভেটেড হবে এবং বেটার পারফর্ম করার ট্রাই করবে, তখন আসলে আলটিমেটলি কে বেনিফিটেড হবে? অর্গানাইজেশন ইটসেলফ বেনিফিটেড হবে, ঠিক আছে? সো আমাদের টার্গেটই হচ্ছে কি ইফেক্টিভলি ওয়ার্কফোর্স ডাইভার্সিটিটাকে ম্যানেজ করা। কেন? এটাকে একটা অপরচুনিটিতে আমরা কনসিডার করার জন্য। আর এই যে আমরা 3টা মডিউল আমরা রান করব, এই 3টা মডিউল লাস্টে একটা স্টেটমেন্ট দিয়েছে যে ওয়ার্কফোর্স ডাইভার্সিটি ইটসেলফ ইজ আ কন্টিনিউয়াস অনগোয়িং প্রসেস। যদি আপনি এটা রান করে কিছুদিন রান করে রেখে দেন, তাহলে আপনি আর ইফেক্টিভলি এই ওয়ার্কফোর্স ডাইভার্সিটিটাকে ম্যানেজ করতে পারবেন না। তখন এটা আপনার জন্য কি হয়ে যাবে? কি হয়ে যাবে? একটু আগে বললাম যে আপনি 3টা মডিউল দিয়ে যদি ইফেক্টিভলি রান করেন কি হবে? এটা আপনার জন্য অপরচুনিটি। আর যদি অনগোয়িং ম্যানেজমেন্টটা আপনি রান না করতে পারেন কন্টিনিউয়াসলি, কিছু দূর রান করলেন মডিউল, দেন হচ্ছে আপনি রেখে দিলেন, টায়ার্ড হয়ে গেলেন, তখন আপনার অর্গানাইজেশন কি ফেস করবে? এই ওয়ার্কফোর্স ডাইভার্সিটিটাকে একটা চ্যালেঞ্জ হিসেবে ফেস করবে। এবার কি ক্লিয়ার? একটা সিম্পল পয়েন্ট আমরা পড়েছিলাম যে চ্যালেঞ্জেস অ্যান্ড অপরচুনিটিসের মধ্যে একটা পয়েন্ট পড়েছিলাম, ওইটা দিয়ে পুরা চ্যাপ্টার পড়ে লাস্টে সামারিতে পেয়েছেন যে অনগোয়িং প্রসেস যদি আমরা রান করি তাহলে এটা কি হবে? একটা অপরচুনিটি। আর অনগোয়িং প্রসেসে যদি টায়ার্ড হয়ে যায় তাহলে এটা আমার জন্য কি হয়ে যাবে? চ্যালেঞ্জ। আর যেই ফ্যাক্টরগুলো আপনারা দেখেছেন ইন্টেলেকচুয়াল অ্যান্ড ফিজিক্যাল, এগুলো নিজেরা এখন থেকে কি করবেন? নিজেদের মধ্যে এক্সিকিউট করবেন, কার মধ্যে কি ল্যাকিংস আছে, শর্টকামিংস আছে, সেগুলো আইডেন্টিফাই করবেন, ঠিক আছে? দেন আপনারা হচ্ছে নিজেদেরকে অর্গানাইজেশনের জন্য ফিট হিসেবে প্রিপেয়ার করেন।